নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ডিএ শুনানি নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন দেওয়া হলো না বকেয়ার 25% প্রশ্ন তুললেন বিচারপতি। পরবর্তী শুনানি মঙ্গলবার। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকার অভিযোগে চাঞ্চল্য। বিশেষ সংশোধনের আগেই ধরা পড়ল শতাধিক ভুয়ো এন্ট্রি। নন্দকুমার ও রাজারহাটের 2 ইআরওকে তলব করল নির্বাচন দপ্তর। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত 5, গুরুতর আহত আরও 3। বিহারের ভাগলপুর জেলার ঘটনা। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 35টি অত্যাবশ্যকীয় ওষুধের খুচরো দাম কমালো ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ইয়েমেনের কাছে সমুদ্রে উল্টে গেল পরিযায়ীদের নৌকোয় ছিলেন 154 জন। তাদের মধ্যে মৃত অন্তত 68, নিখোঁজ 77। ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের দীর্ঘ লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলা মামলায় শুনানি ছিল সোমবার। সেই শুনানির দিন বদলে মঙ্গলবার শুনানি হবে জানালো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কেন দেওয়া হলো না ডিএ? সোমবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। যদিও রাজ্যের তরফে আরও কিছুটা সময় চেয়ে সোমবার ফের অনুরোধ করা হয় শীর্ষ আদালতে। আর তারপরেই ফের পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। এর আগে ডিএর 25% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই ক্ষেত্রে 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু এই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি সরকারি কর্মীদের, বরং আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়। সোমবার রাজ্যের অনুরোধে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। সোমবার শুনানিতে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন এখনও গত 16 মে দেওয়া নির্দেশিকা কার্যকর করেনি রাজ্য। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি উত্তরে বলেন, অর্থের পরিমাণ অত্যন্ত বেশি। আমরা আদালতের নির্দেশ কার্যকর করতে কত পরিমাণ অর্থ লাগবে তা খতিয়ে দেখছি। মামলা শুনানির জন্য আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। কিন্তু বিচারপতি সঞ্জয় কারোল বলেন, আজ শুভ দিন, আজকেই আমরা শুনতে চাই, কোনো সময় দেওয়া যাবে না। প্রয়োজন হয় আপনারা আপনাদের নথিপত্র গুছিয়ে নিয়ে বেলা 12টার সময় এসে বক্তব্য জানান। যদিও শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধ রেখেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের অনুরোধে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অভিযুক্তের এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা যাচ্ছে না। সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানায়, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় মোতাবেক অভিযুক্তের এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হচ্ছে না। সন্দেশখালীতে 2 খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শাহজাহান। সোমবার তার সেই আবেদনের রায় ঘোষণা করে আদালত। আদালতের একটি সূত্রের খবর, 2019 সালের লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সন্দেশখালীর ভাঙিপাড়ায় রাজনৈতিক অশান্তি চলছিল। সেই বছরের 8ই জুন সেখানকার একই পরিবারের 2 বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। এই পর্যন্ত ওই পরিবারের 1 সদস্য নিখোঁজ। মৃতদের পরিবারের তরফে নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাতে সন্দেশখালীর তৎকালীন তৃণমূল নেতা শাহজাহানের নামও ছিল। কিন্তু মামলাটি যখন সিআইডি হাতে নেয় তখন আদালতের চার্জশিট পেশ হয়। তখন দেখা যায় শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে। ওই ঘটনার 5 বছর পর সিবিআই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মৃতদের মধ্যে একজনের স্ত্রী। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন শাহজাহান। গত সোমবার সংশ্লিষ্ট মামলার শুনানি হয়, তবে রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবার রায় ঘোষণা হল।
শাহজাহানের পক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন, তাদের মক্কেলকে অভিযুক্ত করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও মামলার আবেদনকারীরা কেন তাকে মূল মামলায় যুক্ত করেননি। এর আগে বিচারপতি দেবাংশু বসাক শাহজাহানের আইনজীবী সওয়ালের প্রেক্ষিতে বলেছিলেন, আপনাদের বক্তব্যে আদালতের প্রশ্নগুলির কোনো জবাব নেই, যেখানে সিঙ্গেল বেঞ্চ রায় স্পষ্ট করে দিয়েছে যে আপনার মক্কেলের যুক্ত হওয়া অপ্রয়োজনীয়, সেখানে আপনার এই আবেদন করার এখতিয়ার কি। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর অভিযোগে চাঞ্চল্য রাজ্যে। বিশেষ সংশোধনের আগে ধরা পড়েছে শতাধিক ভুয়ো এন্ট্রি। নন্দকুমার ও রাজারহাটের 2 ইআরওকে তলব করেছে নির্বাচন দপ্তর। উঠছে আরও গুরুতর প্রশ্ন, সরকারি লগইন তথ্য কি তুলে দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থার হাতে? রাজ্যে ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগ ঘিরে তীব্র অস্বস্তিতে রাজ্য নির্বাচন দপ্তর। অভিযুক্ত 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ও উত্তর 24 পরগনার রাজারহাট গোপালপুর কেন্দ্রের ওই 2 আধিকারিকের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে। সিইও দপ্তর সূত্রে খবর, অভ্যন্তরীণ তদন্তে দেখা গিয়েছে নন্দকুমারে 59টি ও রাজারহাট গোপালপুরে 43টি ভুয়ো নাম তালিকাভুক্ত হয়েছে। তদন্তকারীদের সামনে ওই 2 ইআরও বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের এক পদস্থ কর্তা জানান, পরিচয়পত্র হিসেবে অস্পষ্ট আধার ও প্যান কার্ড জমা দিয়ে অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এই সমস্ত ভুয়ো এন্ট্রি ধরা পড়ে কমিশনের নিয়মিত স্ক্রুটিনির সময়। তথ্য প্রবেশের কাজ করছিলেন কিছু ডেটা এন্ট্রি অপারেটর, যারা সরাসরি ভুয়ো নাম অন্তর্ভুক্ত করেন, কোনো রকম সরেজমিনে যাচাই ছাড়াই। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই গোটা প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তারা কোথাও গিয়ে বাস্তব যাচাই করেননি, এমনকি অনেক কেন্দ্রে তাদের পাঠানোই হয়নি। কমিশনের এখন ধারণা, সংশ্লিষ্ট ইআরওরা তাদের সরকারি লগইন তথ্য বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছিলেন, যা এক প্রকার দায়িত্বজ্ঞানহীনতা তো বটেই, একই সঙ্গে সরকারি গোপনীয়তার লঙ্ঘন। সিইও দপ্তরের এক শীর্ষকর্তা বলেন, 2 ইআরওর ভূমিকা সন্দেহজনক। গোটা বিষয়টি আমরা জোরালোভাবে খতিয়ে দেখছি। সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে এবং যেসব সংস্থা তাদের নিয়োগ করেছিল তাদের কালো তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি 2 ইআরওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুরের ময়না ও দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বে ভুয়ো ভোটার নাম তোলার অভিযোগে ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছিল কমিশনকে। সম্প্রতি কাকদ্বীপ থেকেও এমন একটি মামলা সামনে এসছে। কমিশনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, একাধিক কেন্দ্রে দেখা যাচ্ছে ঘণ্টায় গড়ে শতাধিক অনলাইন ভোটার আবেদন জমা পড়ছে। তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন ভুয়ো বলে ধরা পড়ছে। এতে মাঝ পর্যায়ে বিএলও রিপোর্ট ও ওপর মহলের চূড়ান্ত অনুমোদনের মধ্যে বড় ফারাক থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, শুরু হবে বিক্ষোভ প্রতিবাদ, এমনটাই ছিল আশঙ্কা। তবে বিহারের এসআইআর শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশের 3 দিন কেটে গেলেও সেখানে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের। এসআইআর সম্পন্ন হয়েছে বিহারে, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকা থেকে নাম বাদ পড়েছে 65 লক্ষের, যারা এর আগে ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর কারোর যদি নাম বাদ পড়ে বা কোনো নাম বাদ দেওয়া হয়, তাহলে তারা 1 মাস সময় পাবেন আবেদন করার জন্য। কমিশনের তথ্য অনুযায়ী ভোটারদের তরফে আপাতত 941টি নাম যুক্ত করা বা বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। পাশাপাশি আশঙ্কা ছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, বিক্ষোভ প্রতিবাদ শুরু হবে। তবে তালিকা প্রকাশের পর তেমনটা কিছুই হয়নি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 3 দিন কেটে গেলেও বিহারে কোনো রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ইতিমধ্যে নতুন ভোটারদের আবেদনও জমা পড়েছে। মোট 4374 জন নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দেবেন, তারা নাম তোলার জন্য আবেদন করেছেন কমিশনে। কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের মোট 1,60,813 জন বুথ লেভেল এজেন্ট সরকারিভাবে ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখছেন।
প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে 7 দিন পর যথাযোগ্য শুনানির ভিত্তিতে পদক্ষেপ করবেন কমিশনের আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কিছুটা হলেও কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 35টি অত্যাবশ্যকীয় খুচরো ওষুধের দাম কমিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক চিকিৎসার একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ এখন পাওয়া যাবে আরও সস্তায়। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ দেশের 35টি অত্যাবশ্যকীয় ওষুধের নতুন খুচরো দাম ঘোষণা করেছে। ফলে আগের তুলনায় অনেক কম দামে মিলবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিডায়াবেটিক, হৃদরোগ, স্নায়ু, মানসিক সমস্যার মতন নানা রোগের গুরুত্বপূর্ণ ওষুধ। এনপিপিএ জানিয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই মূল্য সংশোধন। সরকারি তরফে প্রকাশিত তালিকায় রয়েছে পরিচিত ফার্মা সংস্থার বহু চেনা ওষুধ। কম দামের আওতায় এসেছে অ্যাসিক্লোফেনাফ, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিনের সংমিশ্রণ, অ্যামক্সিসিলিন, পটাশিয়াম ক্ল্যাভুলানেট, অ্যাটরভাস্টাইন, ক্লোপিডগ্রেল সংমিশ্রণ, এমফাগ্লিফ্লেজিন, সিটাগ্লিপটিন ও মেটাফর্মিনের মতন অ্যান্টিবায়োটিক ওষুধ। হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অ্যাটরভাস্টাইন 40 মিলিগ্রাম, ক্লোপিডগ্রেল 75 মিলিগ্রামের একটি ট্যাবলেটের দাম এখন 25 টাকা 61 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অ্যাকুমস ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ও ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল, ট্রিপসিন, কাইমোট্রিপসিন ট্যাবলেটের নতুন দাম হয়েছে যথাক্রমে 13 টাকা ও 15 টাকা 1 পয়সা। শিশুদের জন্য ব্যবহৃত সেমিফিক্সিন ও প্যারাসিটামলের ওরাল সাসপেনশনের দামও কমেছে। ডিক্লোফেনাক ইনজেকশনের দাম প্রতি এমএল 31 টাকা 77 পয়সা ধার্য করা হয়েছে। একই সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত কোলে ক্যালসিফেরল ড্রপের দামও সংশোধিত হয়েছে। এই সমস্ত ওষুধের দামের সঙ্গে জিএসটি যুক্ত হবে, অর্থাৎ ক্রেতাকে সরকার নির্ধারিত দামের সঙ্গে যুক্ত কর দিতে হবে ঠিকই, তবে বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও বেশি নিতে পারবেন না। এনপিপিএ এর নির্দেশ অনুযায়ী ওষুধের দোকানগুলিতে এই সংশোধিত মূল্য তালিকা স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নেওয়া হলে সংশ্লিষ্ট বিক্রেতা ও ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে যেখানে ওষুধের দাম সাধারণ মানুষের বড় উদ্বেগের কারণ, সেখানে এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগতযোগ্য। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ, ইনফ্ল্যামেটরি সমস্যায় ভোগা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য এটি বড় স্বস্তির খবর। প্রসঙ্গত ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের বিধি অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধগুলির ওপর কেন্দ্র সরকার সরাসরি নজর রাখে এবং দর নির্ধারণ করে। সেই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলির দাম বছরে একাধিকবার পুনর্নির্ধারণ করে এনপিপিএ, যাতে সাধারণ মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 81 বছর। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল কানওয়ার যাত্রী বোঝাই গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়। শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন কানওয়ার যাত্রীরা। ডিজে সহ ওই গাড়িতে ছিলেন 9 জন যাত্রী। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। অতর্কিতে এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িটি পাশে একটি জল ভর্তি গর্তে উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে শাহকুণ্ডু থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শাহকুণ্ডু থেকে মাহাতো সুলতানগঞ্জ যাওয়ার রাস্তাটি সরু ও প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তার দুপাশে জল জমে রয়েছে। দুর্ঘটনার পর তেমনই এক জায়গায় জলের মধ্যে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপি আইন শৃঙ্খলা নবনীতা কুমার। তিনি জানান, পুণ্যাত্রী বোঝাই গাড়িটি উল্টে শাহকুণ্ডুর কাছে 5 জনের মৃত্যু হয়েছে। 3 জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। গাড়িটির 9 জন যাত্রী ছিলেন, তার মধ্যে 5 জন মৃত এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও গাড়ির চালক দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। তার খোঁজ চলছে। দুর্ঘটনার পর কোনো মতে বেঁচে যাওয়া যুবক পিন্টু কুমার জানান, বৃষ্টির কারণে মাহাতো থানার কাছে কাদার উপর হঠাৎ গাড়িটি এক পাশে টানতে শুরু করে। সম্ভবত চাকাটি সেখানে পিছলে যাচ্ছিল। সেই সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসে গাড়িটি। এর ফলে গাড়িতে থাকা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। নিয়ন্ত্রণ হারিয়ে জলের মধ্যে গিয়ে পড়ে গাড়িটি। তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। বাকিরা গাড়ির সঙ্গে জলের মধ্যে গিয়ে পড়েন।
হাই নিউজ নেটওয়ার্ক। সিনেমা হলে শো চলাকালীন ভেঙে পড়ল ছাদের একাংশ। গুয়াহাটির পিভিআরে এই দুর্ঘটনায় জখম বেশ কিছু শিশু। এই ঘটনার পর প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গুয়াহাটি পিভিআর। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়েও দেখা হচ্ছে। রাতের শো চলাকালীন গুয়াহাটির এক প্রেক্ষাগৃহে আচমকাই ভেঙে পড়ল নকল ছাদের একাংশ। দুর্ঘটনায় জখম বেশ কয়েকটি শিশু। তারপরই তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বার করা হয়। তবে আচমকা এমন ঘটনায় প্রেক্ষাগৃহের ভিতরে আতঙ্ক এবং হুড়োহুড়ি পড়ে যায়। কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় কর্তৃপক্ষ। রবিবার রাতে অসমের গুয়াহাটির পিভিআর সিনেমা হলের এই দুর্ঘটনা। জানা গিয়েছে, গুয়াহাটির পিভিআরে মহাবতার নরসিংহ নামের ছবিটি স্ক্রিনিং চলছিল। রাতের শো হলেও দর্শক সংখ্যা নেহাতি কম ছিল না। তখন আচমকাই সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। সেটি প্রেক্ষাগৃহের প্রধান সিলিং নয়, আনুষঙ্গিক সজ্জার জন্য নকল সিলিং তৈরি করা হয়েছিল। তার একাংশ ভেঙে বিপর্যয় ঘটে। সিলিং ভেঙে দর্শক আসনে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ। ঘটনার পরেই ওই প্রেক্ষাগৃহে ছবি স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দর্শকদের বাইরে বার করে আনেন পিভিআরের কর্মচারীরা। যে শপিং মলের ভিতরে পিভিআরের প্রেক্ষাগৃহ ছিল, সেখানকার কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগান। নকল ছাদের একাংশ যে সমস্ত দর্শকদের মাথায় অথবা গায়ে পড়েছে, তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। মলের ভিতরেই আহতদের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। শিশুসহ অন্তত 3 জনের আঘাত গুরুতর ছিল, তবে সকলেই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। রবিবার রাতের এই ঘটনার পর প্রাথমিকভাবে গুয়াহাটি পিভিআর হল বন্ধ করে দেওয়া হয়। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, নকল সিলিংয়ের একাংশ কেন আচমকা ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছেন পিভিআর কর্তৃপক্ষ। তবে পিভিআর বা শপিং মল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।